সুদান থেকে উদ্ধার হওয়া ১৩৬ জন বাংলাদেশি আজ দেশে ফিরেছেন। যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে জেদ্দায় আনার পর তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদেরও ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। সকাল 10:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আসেন তারা। এ সময় তাদের স্বাগত জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। মন্ত্রী জানান, সুদানে থাকা আরও ৬০০ প্রবাসী নিবন্ধন করেছেন। তাদের সবাইকে ফেরত আনার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। এর আগে রবিবার সুদান থেকে সৌদি বিমান বাহিনীর ফ্লাইটে তাদেরকে জেদ্দায় নিয়ে আসা হয়। প্রথম দফায় ফেরত আসাদের মধ্যে নারী, শিশু, অসুস্থ যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বাংলা দূতাবাস। প্রথম তালিকা ছিল 500 জনের, তারপর এগুলো 400 জন। এদেরকে সবাইকে যে আমরা ইমিডিয়েটলি আনতে পারিনি, এটার জন্য আমি দুঃখিত। বাট আপনারা আশ্বস্ত হতে পারেন যে এদেরকে আমরা অতি সত্বর নিয়ে আসবো। আজকে আইএমও কিছু তো আপনাদেরকে আর্থিক সাহায্য দেবে, আর আমরা আমাদের মন্ত্রণালয় থেকে, আমাদের কল্যাণ বোর্ড থেকে আপনাদের জন্য কিছু আর্থিক সাহায্য দেব, সবাইকে দেব, যাতে আপনারা এই কয়েকদিন আপনারা চলেন। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মামলা বাতিলের বিষয়ে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ। এর ফলে তার বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। সকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে আপিল বেঞ্চ আদেশ দেয়। এর আগে গত বছর আগস্টে মামলা বাতিলে ইউনুসের আবেদনে জারি করা রুল খারিজ করে রায় দেয় হাইকোর্ট। এরপর ডক্টর মোহাম্মদ ইউনুস আপিল বিভাগে এই আবেদন করেন। আবেদনে মামলার কার্যক্রম স্থগিত চাওয়া হয়। 2021 সালের 9 সেপ্টেম্বর ঢাকা তৃতীয় শ্রম আদালতে ডক্টর ইউনুস সহ 4 জনের বিরুদ্ধে মামলা করা হয়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে ওনাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করে কয়েক ঘন্টা পরেই ওনাকে আবার আদালতে প্রডিউস করা হয়। অর্থাৎ 24 ঘন্টা আপিল বিভাগ একদম ক্লিয়ার বলে দিয়েছেন, এখানে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি। এরপরে আপিল বিভাগের এই ধরনের অবজারভেশনের পরে, এই ধরনের সিদ্ধান্তের পরে হাইকোর্ট বিভাগে মামলা করাটা আমার মনে হয় যে উনি আইনের প্রতি মানে আপিল বিভাগের রায়ের প্রতি ওনার যে শ্রদ্ধা থাকা উচিত সেটা নাই। হাইকোর্ট বলেছিল যে এটা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটি নির্ণয় হবে। যেহেতু আজকে আপিল বিভাগের রায় খারিজ হয়ে গেল, সেটা হাইকোর্টের রায়টাই প্রমাণ করে যে শুদ্ধ ছিল এবং এতে কোনো আইনগত ব্যত্যয় ঘটেনি। কাজে ডক্টর ইউনুসের যদি কোনো বিভাগ থাকে, এটা বিচারিক আদালতের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নির্মিত হবে। শ্রম আদালতে ডক্টর ইউনুসের মামলা তার নোবেল পুরস্কারকে অসম্মান ও প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। শ্রমিকের পাওনা বুঝিয়ে না দিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে বিষয়টি মিটমাটের চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন তিনি। আজ সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, বিএনপি নির্বাচন প্রতিহতের ঘোষণা গণতন্ত্রকে প্রতিহত করার শামিল। একজন নোবেল লরিয়েট এরকম শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেয়নি এবং বারবার তাগাদা দেওয়ার পরও বুঝিয়ে দেয়নি, বরং সেখানে অসাধু উপায়ে সেটিকে সমাধান করার অপচেষ্টা চালিয়েছিলেন। এই সমস্ত অভিযোগ কিন্তু শুধু পাওনা পরিশোধ না করার অভিযোগ নয়, সেটি আবার আইনজীবীর মাধ্যমে অসাধু উপায়ে সেটি একটা ফয়সালা। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি আবারও হাইকোর্টে জামিন আবেদন করেছেন। চলতি বছরের 11 জানুয়ারি মিন্নির জামিন আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছিল হাইকোর্ট। এর আগে গত বছরের 16 অক্টোবর জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন তিনি। বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন মিন্নি। 2019 সালের 26 জুন প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। আলোচিত সেই হত্যা মামলায় 2020 সালের 30 সেপ্টেম্বর মিন্নি সহ 6 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। আলোচিত মৃত্যু হত্যা মামলার আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মৃত্যুর বাবা মোশাররফ হোসেন। চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে দুপুর 12:30টার দিকে আদালতে হাজির করা হয়েছিল। এর আগে সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন মৃত্যুর বাবা আদালতকে জানান, বিদেশে এক উন্নয়ন কর্মীর সাথে সম্পর্কের জেরে স্ত্রী মৃত্যুকে হত্যার পরিকল্পনা করে বাবুল। বিদেশে যাওয়ার আগেই নিজের সোর্সদের সাথে বৈঠক করে বাবুল এই হত্যার পরিকল্পনা করে বলেও আদালতে জানান মৃত্যুর বাবা মোশাররফ হোসেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। দুপুর পর্যন্ত একজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, আর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন 15 জন।
মেয়র পদে প্রার্থিতা প্রত্যাহার করা আব্দুল্লাহ আল মামুন মণ্ডল জানান, দলের প্রতি আনুগত্য দেখে এবং নৌকার প্রার্থীকে বিজয়ী করতে তিনি মনোনয়ন প্রত্যাহার করেছেন। নির্বাচনে মেয়র পদে 12 জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে 289 জন এবং নারী কাউন্সিলর পদে 82 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বশেষ হালনাগাদকৃত ভোটার সংখ্যা 11,79,476 জন। শিক্ষার্থীরা ডিগ্রি অর্জনের পাশাপাশি যাতে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মমুখী শিক্ষা বর্ণের দিকে গুরুত্ব দিতে বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর দে আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কথা বলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়গুলোতে দেশের জন্য টেকসই উদ্ভাবনী কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। এর আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর সৈয়দ মাহফুজুল আজিজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিন। সংকটে, সাহসে, আনন্দ বেদনায় বাঙালির প্রতি মুহূর্তের সঙ্গী তিনি। আজ যখন হিংসা উন্মত্ত পৃথিবী, দেশে দেশে যুদ্ধ আর মানবতার অবক্ষয়, তখনও পরম আশ্রয়ের নাম রবীন্দ্র। বিশ্বের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে একদিকে সভ্যতার চর্চা হচ্ছে, যেটা রবীন্দ্রনাথ বলছেন মুক্তির রূপ, আরেকদিকে শক্তির রূপ। এই সভ্যতার সংকটেই তিনি বলেছেন আজকালকার পৃথিবীটা নিয়ন্ত্রণ করছেন কিছু মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, অর্থাৎ সেনাবাহিনীর সঙ্গে যখন শিল্প যুক্ত হয়, বিশেষ করে মারণাস্ত্র তৈরির শিল্প, তখন দেখা যায় পৃথিবীর ওই ভারসাম্যটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তাহলে উপায়? এই কথা সাহিত্যিক বলছেন রবীন্দ্রনাথের বহুত্ববাদী সংস্কৃতির কথা, আমাদের প্রাত্যহিক জীবনে রবীন্দ্র চর্চার কথা। তো রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে আমাদের সতর্ক করেছে। রবীন্দ্রনাথকে আমাদের প্রাত্যহিকতার ভিতর নিয়ে আসতে হবে। সেটা শুধু তার সাহিত্য পড়লেই নয়, তার চিন্তাগুলি যেন আমরা ধারণ করি, কারণ তিনি মানবিকতার চিন্তা করেছেন, একটা জাতির সঙ্গে আরেকটা জাতির সম্পর্কের কথা চিন্তা করেছেন, বহুত্ববাদী সংস্কৃতির কথা ভেবেছেন। যে বিষয়গুলি এখন পৃথিবীতে সহিংসতা উৎপন্ন করছে, সেই বিষয়গুলি থেকে বেরিয়ে আসার পথ তিনি দেখিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন মানুষের অন্তহীন, প্রতিকারহীন পরাভাবকে চরম বলে বিশ্বাস করাটা অপরাধ। পার্থ সঞ্জয়, 71, ঢাকা। এদিকে নানা আয়োজনে বিশ্বকবির জন্মবার্ষিকী উদযাপন হচ্ছে নওগাঁর পতিশর, কুষ্টিয়ার শিলাইদহ আর সিরাজগঞ্জের শাহজাদপুরে। 3 স্থানে রবীন্দ্র মেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ। তৈরি হয়েছে মিলন মেলা। এই বছরের আয়োজনে খুশি সাধারণ মানুষও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। গানে গানে উদযাপন হলো বিশ্বকবির জন্মের শুভক্ষণ, যিনি সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন। ছিলেন প্রেমের কবি, পূজার কবি, ছিলেন দার্শনিক। সোমবার সকালে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে সূচনা সঙ্গীত পরিবেশন করেন শিল্পকলার শিল্পীরা। পরে মূল আয়োজনের উদ্বোধন করেন সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির সঙ্গে জড়িত যে সমস্ত স্থাপনা যারা অতীতে ছিল, প্রত্যেকটাকে যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে এবং এখানে গবেষণা করার জন্য যথেষ্ট স্কোপ আছে। সরকার পক্ষ থেকে সব রকম সহায়তা করা হচ্ছে। নওগাঁর পতিশরের কাছেরি বাড়িতেও সকাল থেকে দর্শনার্থীদের ভিড় বাড়ে। পতিশরের আশেপাশের গ্রামগুলোতে তৈরি হয় উৎসবের আমেজ। উনি আমাদের প্রাণের মানুষ আমার কাছে মনে হয়। আমি আসলে যখন একাকিত্ব ফিল করি, আমি ওনাকে নিয়ে বাঁচি। স্মৃতি বিজড়িত একটা জায়গা, প্রতি জন্মবার্ষিকীতে আমরা আসি। এখানে একটা আলাদাভাবে পালিত হচ্ছে। এই রবীন্দ্রনাথের এই আগ্রহ থেকে এখানে আসে। আরেক কাছারি বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরও ভক্তদের মিলন মেলায় পরিণত হয়। সেখানে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক। আগামী প্রজন্মের ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে চর্চা করলে তারা সুষ্ঠু সাংস্কৃতিক ধারায় মানুষের মতো মানুষ হয়ে বেড়ে উঠবে। তার সম্পর্কে অনেক কিছু জেনেছি, কিন্তু প্রতি বছর এখানে এসে তার সম্পর্কে আরো অনেক কিছু ভালো জানা হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের সকল আবিষ্কার আমরা হৃদয়ে লালন করি। এই দিনটা আমার কাছে বেশি স্পেশাল। এই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আবৃত্তি, গান সবাই পরিবেশন করা হয়। সারাদিন নাচ, গান, আবৃত্তি সহ সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শাহজাদপুরে। বনশ্রী হালদার, 71।
গত কয়েকদিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ উপকূলীয় এলাকার জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন দিনমজুর, শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষ। পটুয়াখালীর কলাপাড়ায় গত দুদিন ধরে তাপদাহে মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না। এর মধ্যে উপকূলের বনাঞ্চলের গাছগুলো রোদে শুকিয়ে যেতে শুরু করেছে। তবে সাগর নদীতে জোয়ারের সময় মৃদু ঢেউ থাকলেও স্বাভাবিক রয়েছে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে নৌযান ও জাহাজ চলাচল। এদিকে মোংলায় তাপদাহের কারণে মানুষ কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। আর যারা বের হচ্ছেন তারাও প্রচণ্ড গরম ও রোদের তীব্রতায় ক্লান্ত হয়ে পড়ছেন। তবে তাপদাহ অসহনীয় গরম আগামী 2-1 দিনের মধ্যে কিছুটা স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে মোংলা আবহাওয়া অফিস। সড়ক বিভাজকের গাছ কাটার প্রতিবাদে রবিবার রাতেও অবস্থান কর্মসূচি পালন করেছে রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দা ও পরিবেশ কর্মীরা। ধানমন্ডির 7 মসজিদ রোডে কয়েকশো গাছ কেটে সড়ক বিভাজক তৈরি করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুরু থেকে প্রতিবাদ জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ আন্দোলনের কর্মীরা। আপত্তি সত্ত্বেও নির্বিচারে গাছ কাটা বন্ধ করেনি নগর প্রশাসন। প্রতিবাদে গাছ রক্ষায় ভোর পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। তাদের দাবি, উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। যে কোনো মূল্যে 7 মসজিদ রোডের অবশিষ্ট গাছ রক্ষার ঘোষণা দেন তারা। এই আস্পর্ধা আসে কোথা থেকে যে আমি যেভাবে চাবো সেইভাবেই সড়ক দ্বীপ হবে? শোনেন, এই আস্পর্ধা অনেক কারণে হয়তো আজকে আমরা সহ্য করে যাই, কিন্তু সারা জীবন কিন্তু মানুষ সহ্য করবে না। গাছগুলো কেটে হত্যাকাণ্ড করা হয়েছে এবং ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। আমার মনে হয় ইতিহাসে চরম অজনপ্রিয় একটা নগর প্রশাসন হিসাবে এই প্রশাসন নাম লিখাবার জন্য তৎপর। বিজয়া বিসর্জন সিনেমাগুলির পর এবার অর্ধাঙ্গিনী নিয়ে আসছেন জয়া আহসান। নির্মাতা সেই কৌশিক গঙ্গোপাধ্যায়, যিনি বিজয় ও বিসর্জন বানিয়েছেন। অর্ধাঙ্গিনী সিনেমাটা মুক্তি পাবে 2 জুন। 2 নারীর জীবনের গল্প নিয়ে অর্ধাঙ্গিনীর চিত্রনাট্য। ছবিতে জয়ের সঙ্গে আরেক গুরুত্বপূর্ণ নারী চরিত্রে থাকছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। নানা ঘটনাচক্রে বদলে যাওয়া পরিস্থিতিতে কিভাবে এক সুতোয় বাঁধা পড়ে 2 নারীর জীবন, তা নিয়ে অর্ধাঙ্গিনীর গল্প। সিনেমাটিতে আরও রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য ও পূরবশীল আচার্য। সম্প্রতি হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার। নিজের পরবর্তী অ্যালবামের ঘোষণা দিলেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। গায়িকা জানিয়েছেন পরবর্তী অ্যালবামটি গায়িকার পুনঃ রেকর্ড করা স্টুডিও অ্যালবাম হবে, যার নাম স্পিক নাও। এর আগে 2010 সালে প্রথম প্রকাশিত অ্যালবামটি গ্র্যামি বিজয়ী তারকা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন। তার চলমান ইরাস ট্যুরের পরবর্তী 3টি শোয়ের একটি তার নিজের শহর ন্যাশভিল শহরে করেছেন গায়িকা। সেখানে এই ঘোষণা দেন তিনি। বাংলাদেশের আইসিটি ও টেলিকম খাতের সহযোগীদের জন্য মাসব্যাপী সেমিনার ও কর্মশালার আয়োজন করেছে হুয়াওয়ে। আজ থেকে সেমিনার শুরু হয়েছে। গাইড টু দ্য ইন্টেলিজেন্স বাংলাদেশ শীর্ষক এই সেমিনারে বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক বর্তমান বিশ্বের নতুন অনেক উদ্ভাবন ও সলিউশন নিয়ে আলোচনা করা হবে। গুলশানের হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে অনুষ্ঠিত আয়োজনের প্রথম দিন মিডিয়া সেশনে উপস্থিত ছিলেন হুয়াওয়ের সাউথ এশিয়া অফিসের প্রিন্সিপাল মার্কেটিং ম্যানেজার SM নাজমুল হাসান এবং হেড অফ মিডিয়া তানভীর আহমেদ।